স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি সঞ্চরী মজুমদার। শুনছিলেন শিরোনাম, এবারে যাচ্ছি পুরো খবরে। জঙ্গি হামলার আশঙ্কায় সংসদ সচিবালয়ের সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমন তথ্য দিয়েছেন ডিএমপির সিটিটিসির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। পুলিশ হেডকোয়ার্টারের চিঠির পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। এতে সংসদ, সচিবালয়, পুলিশ সদর দপ্তর, ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছে। শনিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের যুগ্ম কমিশনার জানান, জঙ্গি হামলার আশঙ্কায় তৎপরতা বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং। আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। এদিকে ডিএমপির উপকমিশনার জানান, উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ টিমের সাথে কাজ করার প্রস্তুতি রয়েছে। কেপিআই প্রোটেকশনের মূল দায়িত্ব হচ্ছে, আমাদের প্রোটেকশন একটা ডিভিশন আছে, তারাই কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো এটা নিয়মিত অংশ হিসেবে তারা যে সকল কার্যক্রম করবে, বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। সাদা পোশাকে পুলিশের নজরদারির পাশাপাশি সাইবার ইউনিটগুলোকে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতের সংস্কৃতি গড়ে তুলতে সরকার কাজ করছে। সকালে রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন বিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও গবেষণার এই ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবন শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন। তারেক রহমান বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। আপনারাই নীতি নির্ধারণ এবং নীতি বাস্তবায়নের মধ্যে সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতাই সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আপনাদের সকলকে ধন্যবাদ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়িত হলেই ফ্যাসিবাদ দূর হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই জনসভায় অংশ নেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ২ মাসেই সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে। শনিবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে জামায়াতে ইসলামী। সমাবেশে বিরোধী জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা বলেন, জুলাই আন্দোলন ছিল নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। গণভোট যদি সরকার বাস্তবায়ন না করে, আন্দোলন ডাক দেন, এই আন্দোলন যদি শহীদ হয়, আমি সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন 5 আগস্টের পর থেকেই বিএনপি রাষ্ট্র সংস্কারে বাধা দিয়েছে। সরকার গঠনের 2 মাসের মধ্যেই দলটি অজনপ্রিয় হয়ে পড়েছে বলে দাবি নাহিদের। বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরতন্ত্র এই দেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়। 5 আগস্টের পর থেকেই প্রতি পদে পদে তৎকালীন বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছিল। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলাকে ফ্যাসিবাদের সাথে তুলনা করেন জামায়াতের আমির। বলেন ফ্যাসিবাদ দূর করতে প্রয়োজন জুলাই সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন। বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। জাতির প্রয়োজনে জুলাই প্রতি বছর ফিরে আসতে পারে বলেও হুঁশিয়ার করেন শফিকুর রহমান। একদিকে 70% গণরায়, অন্যদিকে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি। এ নিয়ে তর্ক বিতর্কের মাঝেই রাজপথে নেমেছে বিরোধী জোট। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রায় বাস্তবায়নের দাবি জামায়াতের, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলটির। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়, বিএনপি তাদের নির্মূলে কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াপল্টনে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, জামায়াতের অতীত ইতিহাস জানে বলেই জাতি তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জয়ী হয়েছে, জামায়াতে আমিরের এমন অভিযোগ নাকচ করে নিন্দা জানান তিনি। মির্জা ফখরুল জানান, আগামী 1 মে শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওই দিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30 এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। আজকের সবার উদ্দেশ্যটা শুনেছেন, ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই একটু ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি সচেতন ভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের মাধ্যমে লুটেরাদের ফিরিয়ে আনতে চায় সরকার। শনিবার রাজধানীতে ভয়েস অব রিফর্ম আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, লুটেরাদের শাস্তি, পদ্ধতিগত পরিবর্তন আর প্রাতিষ্ঠানিক সংস্কারই পারে ভঙ্গুর ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে। এ সময় ব্যাংক লুট ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। দেশের ব্যাংকিং খাত নিয়ে চরম আস্থার সংকট চলছে জনগণের মাঝে। সরকার পরিবর্তন হলেও স্বস্তি ফেরেনি ব্যাংক খাতে। এমন পরিস্থিতিতে সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন নিয়ে সেমিনারের আয়োজন করে ভয়েস অফ রিফর্ম। সেমিনারে বক্তারা বলেন, অতীতে ক্ষমতাসীনরা তাদের পছন্দের মানুষদের ব্যাংকের বিভিন্ন পদে বসিয়ে লুটপাট চালিয়েছে। অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে ব্যাংকের লাইসেন্স। বর্তমান সরকার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে নির্বাচনী ইশতেহার ধরে রাখতে পারেনি। আর্থিক খাত বিশ্লেষকরা বলেন, সংস্কার না করে সরকার টাকা ছাপিয়ে সমস্যার সমাধান খুঁজছে, যা হিতে বিপরীত হবে। ইসলামী ব্যাংক যেভাবে দখল হয়েছে অথবা ওটার উপর যে ইয়েটা করা হয়েছে, হাউ ওয়াজ ইট ডান? এটা কিন্তু স্টক মার্কেটের থ্রুতে করা হয়েছিল। উনি কিন্তু ওটা উদ্যোক্তা ছিল না। উনি ঠিক আছে 5টা ব্যাংকের লাইসেন্স উনি পেয়েছে, হি ডিড দ্যাট, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু ইসলামী ব্যাংক, দ্য মোস্ট প্রফিটেবল ব্যাংক অফ বাংলাদেশ, হাউ ডিড দে গেট ইনটু দিস ব্যাংক? থ্রু দ্য স্টক মার্কেট। কেন সরকারি টাকা দিয়ে আমি বেসরকারি ব্যাংক বেল আউট করবো? এটা কোন ধরনের আবদার? কোন ধরনের আবদার? যাদের জন্য আজকে এই ব্যাংকগুলোর দুরবস্থা, তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। আপনি কি বলে এখন তাদেরকে বেল আউট করার জন্য ওইটা বলে লাগছে। ব্যাংক রেজুলেশনে সহজ শর্ত যুক্ত করে মূলত লুটেরা গোষ্ঠীদের ফিরিয়ে আনা হচ্ছে বলে অভিযোগ করেন আলোচকরা।
অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। সাংবিধানিক প্রতিষ্ঠান হলে তো একটা রক্ষা কবচ হতো, যে যাকে তাকে, যে আমাদের আগে যাদেরকে যে সকল এই যে ব্যক্তিদেরকে বাংলাদেশ ব্যাংকে বসানো হয়েছিল তাদেরকে বসানোটা সহজ হতো না। তো তাহলে এই তিনটা কাজ আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমাদের স্বাধীন করা দরকার। এ সময় ব্যাংক সহ পুরো আর্থিক খাতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার তাগিদ দেন বিশ্লেষকরা। সিস্টেমের ভিতরে সবাই কিন্তু শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩.৫ মাস ধরে সংবাদ সংগ্রহে আপিল বিভাগে ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের। বাধা দেওয়া হচ্ছে হাইকোর্টেরও বিভিন্ন বেঞ্চে। বিষয়টি নিয়ে কয়েক দফায় প্রধান বিচারপতির দপ্তরে যোগাযোগ করেছেন সাংবাদিকরা, কথা বলেছেন অ্যাটর্নি জেনারেলও, কিন্তু কোনো সমাধান মেলেনি। আইনজীবী ও সাংবাদিক নেতারা এর প্রতিবাদ জানিয়ে বিচারের সঠিক তথ্য প্রাপ্তিতে দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চান। সুপ্রিম কোর্টে উপস্থিত থেকে বিচার কাজের তথ্য সংগ্রহে এতদিন তেমন কোনো সমস্যা হয়নি গণমাধ্যম কর্মীদের। তবে গত ৭ জানুয়ারি প্রধান বিচারপতির এজলাসে প্রবেশে বাধার মুখে পড়েন তারা। এরপর ২১ জানুয়ারি নিরাপত্তার কারণ দেখিয়ে আইনজীবী ছাড়া অন্যদের আদালতে প্রবেশ নিয়ন্ত্রণ করে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকেই হাইকোর্টের বিভিন্ন বেঞ্চেও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ২০ এপ্রিল একটি সাংবিধানিক মামলার শুনানির তথ্য নিতে গেলেও মেইন ২৩ নম্বর কোর্ট থেকে বের হয়ে যেতে হয় তাদের। প্রবেশাধিকার চেয়ে দুবার চিঠি দিয়েও সমাধান পাননি গণমাধ্যম কর্মীরা। এমনকি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেলও। স্বাধীন সংবাদপত্র, সংবাদ মাধ্যম, গণমাধ্যমের তাদের নির্বিঘ্নে কাজ করবে এই পরিবেশ, এটা তো আমি সবসময় আপনাদের সবার সঙ্গে এই ব্যাপারে আমি একমত। সংবাদপত্র কিংবা সাংবাদিক হিসেবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়টি আমি যথাস্থানে উপস্থাপন করেছি। প্রধান বিচারপতির বরাবর চিঠি দিয়েছি যে আমাদেরকে কেন প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না, যেন প্রবেশাধিকার দেওয়া হয় সেটা চেয়ে আমরা দিয়েছি। 2 দফা চিঠির কোনো একটাও এই পর্যন্ত আমরা জবাব পাইনি। ল রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে দিয়েছিলাম। সংবাদ যদি আপনি দিতে চান, সেখানে প্রবেশ করতে না পারলে আপনি হেয়ারসে এভিডেন্স দিয়ে তো আপনি সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারবেন না। ন্যায় বিচারের খবর সংগ্রহে এমন বাধা মেনে নিতে পারছেন না সিনিয়র আইনজীবীরাও। বর্তমানে সেনসিটিভ যে মামলাগুলো, সেই মামলাগুলোর বিচার হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের বিচারও আমরা লাইভ প্রচার হতে দেখেছি। তাহলে এজলাসের ভেতরে এই সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের যাওয়ায় প্রতিবন্ধকতাটা কোথায়, সেটা আমাদের কাছেও বোধগম্য না। সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে কোনো বাধা দেওয়া গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। বিষয়টির দ্রুত সমাধান চান সাংবাদিক নেতারা। প্রধান বিচারপতির কাছে অনুরোধ করব, তিনি যে নিষেধাজ্ঞাটি দিয়েছেন এই নিষেধাজ্ঞাটি উনি তুলে নেবেন এবং সাংবাদিকদেরকে তার তথ্য প্রাপ্তিতে সহায়তা করবেন বাধা না দিয়ে, এটা আমাদের প্রত্যাশা। এই সমস্যা শুরু হওয়ার এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই সুপ্রিম কোর্টের ফোকাল পার্সনের কাছে। তবে তার ধারণা ভবিষ্যতে ইতিবাচক কিছু হতে পারে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত হয় এই প্রতিবাদ কর্মসূচি। মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেন, এই ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। মানববন্ধন থেকে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সাংবাদিকতার জন্য ক্যাম্পাসে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান সংবাদকর্মীরা। হামলাটি সংগঠিত ও পূর্ব পরিকল্পিত ছিল বলেও অভিযোগ তাদের। আপনাদের কম্পাউন্ডেই এই বিশৃঙ্খলা এবং হামলা হয়েছে, তো অনতিবিলম্বে সেই মামলা গ্রহণ করুন, মামলা করে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন সেখান থেকে সরে আসেন। যদি আমাদের দাবি দ্রুত সময়ের ভিতরে আদায় না হয়, সারা দেশে যতগুলো ক্যাম্পাস আছে, যতগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের নিয়ে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য হব। আগামী জাতীয় বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াবে সরকার। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অতীতেও সমষ্টি অর্থনীতি ব্যবস্থাপনায় বিএনপি সরকার সফলতা দেখিয়েছে, এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।
অর্থনীতিকে গণতান্ত্রিক করে দেশের মানুষকে আরও বেশি অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার। এ সময় মন্ত্রী বলেন, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্রুতই সংস্কার করা হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার নতুন করে কোনো টাকা ছাপায়নি। গ্রামের কামার কুমার থেকে শুরু করে একেবারে তাঁতি থেকে শুরু করে যারা কিন্তু কোনোদিন সাপোর্ট পায়নি, আমরা তাদের জন্য ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে তাদের কাছে ফাইন্যান্সিং, ইনপুট, স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্ল্যাটফর্ম করার কথা বলেছি থ্রু ক্রিয়েটিভ ইকোনমি। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলেট বৈরাগী কুমিল্লা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। পরিবার নিয়ে থাকতেন কুমিল্লা শহরের রাজগঞ্জে, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। সকালে মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা জানান, সরকারি প্রশিক্ষণের জন্য 11 এপ্রিল চট্টগ্রামে যান বুলেট। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হলেও পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, সকালে 999-এ কল পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মুখ কিছুটা রক্তাক্ত ছিল, তবে শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় জনগণের মাধ্যমে সংবাদ পেয়ে আমার মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি গ্রহণ করে। পরবর্তীতে মৃতদেহ আমাদের ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং তার পরিবার এবং শনাক্তকরণের চেষ্টা করে এক পর্যায়ে আমরা জানতে পারি উনি কাস্টমস কর্মকর্তা, বিবির বাজারে কুমিল্লাতে কর্মরত আছে। ওনার দেশের বাড়ি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। দীর্ঘ বিরতি শেষে টি-20 ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চট্টগ্রামে টি-20-র অনুশীলন শুরু করেছে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের তারুণ্য নির্ভর দল নিয়ে সতর্ক নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি। সাকিব, তামিম, মাশরাফিদের পর অনুশীলনে স্পটলাইটে থাকেন মুস্তাফিজ, তাসকিন, রানারা। টি-20 সিরিজের পর 2 ম্যাচে ওরাও নেই, ভরসা হয়ে উঠেছেন সাকলাইন, রিপনরা। টি-20 বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। এই ফর্ম্যাটে বিশাল একটা বিরতি শেষে ফিরছে। বাধা থাকলেও ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস টি-20-তে কাজে লাগাতে চায় লিটনের দল। হ্যাপি ড্রেস রুম, when you win things. ড্রেসিং রুমের পরিবেশ এখন বেশ ভালো। যখন আপনি জিততে থাকেন তখন অনেক কিছুই আপনি খেয়াল করেন না, তবে কোচ হিসেবে আমাদের দায়িত্ব সব খেয়াল রাখা। টি-20 সিরিজেও ভালো করার প্রত্যাশা করছি। 3 ODI series we won. সবশেষ কবে মুস্তাফিজ, তাসকিন, রানা ছাড়া বাংলাদেশ একাদশ হয়েছে বলা কঠিন। টি-20 সিরিজে স্পিনারদের দায়িত্ব বেশি দেখছেন মুশতাক। In 2020 because there is no World Cup coming up soon. টি-20-তে খুব তাড়াতাড়ি কোনো বিশ্বকাপ নেই। সাকলাইন এবং অন্যান্য তরুণরা আসছে, তারা যদি এখানে ভালো করতে পারে সে আত্মবিশ্বাসে 50 ওভারের ম্যাচেও খেলার সুযোগ থাকবে। দল এবং বেঞ্চের শক্তি দৃঢ় করার জন্য এটি একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। নিউজিল্যান্ড দলেও যুক্ত হয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি। 2013 সালে বাংলাদেশে টেস্ট দিয়ে অভিষেক হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, তবে এখনও টি-20 খেলা হয়নি এখানে। বাংলাদেশের মতো প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস ছিল ব্ল্যাক ক্যাপস। বাংলাদেশে বেশ কিছু নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে, অভিজ্ঞতা নেই। তারপর বাংলাদেশ সবসময় ঘরের মাঠে শক্তিশালী দল, চ্যালেঞ্জিং হবে, তবে আমরা আত্মবিশ্বাসী। রানার ইশাদের কথা আলাদা করে বললেন সোধি। শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই এই 2 তারকাকে সম্পদ মনে করেন 140 টি-20 খেলা এই স্পিনার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইনে প্রতারণায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। গ্রেপ্তারকৃতরা হলেন সিফাত আহমেদ সজীব, মোহাম্মদ সালমান, মেজবাউল আলম মাহিন এবং মহিদুজ্জামান মুন্না। একটি ফেসবুক পেজ ও গ্রুপ থেকে তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণে দেশের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিটিটিসি জানায়,
গ্রেপ্তারকৃতরা আর্থিক লাভের উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত 4 জন প্রতারককে ডিএমপির সিটিটিসি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আটক করেছেন। প্রশ্নপত্র দেওয়ার নাম করে নিরীহ মানুষের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে টাকা আদায় এবং প্রলোভন দিয়ে আসছে। আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এপ্রিলের তাপপ্রবাহ শেষে সোমবার থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে দেশ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিলেট, রংপুর, ময়মনসিংহে। টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তর পূর্বের জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজারে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র। শেষ হতে চলেছে এপ্রিলের তাপপ্রবাহ। এ মাসের 20 তারিখে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিদায় নিয়েছে শনিবার। এবছর এখন পর্যন্ত তাপমাত্রার পারদ উঠেছে রাজশাহীতে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস। 27 এপ্রিল থেকে শুরু হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের মহাকাশ পর্যবেক্ষণ বলছে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে, সাথে কালবৈশাখী ও বজ্রপাতের শঙ্কা রয়েছে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, পরবর্তীতে ঢাকা বিভাগ, চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চল জুড়েই বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের সন্ধ্যার পর থেকে পরবর্তী 4 দিনের জন্য। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে বৃষ্টির প্রকোপ বাড়লে উজানের ঢল তীব্র হয়ে ভাটির দিকে প্রবাহিত হয়। তাই সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, মনুখোয়াই কংস নদী বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ার শঙ্কা রয়েছে। এতে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজারে আকস্মিক বন্যা হতে পারে। নিম্নাঞ্চলগুলোতে হয়তো পানি হাওরের মধ্যে পানি প্রবেশ করতে পারে এবং সেখানে হয়তো একটা বন্যা পরিস্থিতির ঝুঁকি থাকতে পারে। এই ভারী বৃষ্টিপাতটা উত্তর পূর্বাঞ্চলের এই মেঘালয়ের অংশটুকুতেই বেশি রয়েছে, বাট পরবর্তীতে হয়তো অব্যাহত থাকার ফলে মৌলভীবাজার এবং হবিগঞ্জের কিছু অংশে এই বৃষ্টিপাতের প্রবণতার ফলে নিম্নাঞ্চলে একটা বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। 2017 সালের এপ্রিলের শুরুতে ভয়াবহ বন্যায় হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় এবারও বন্যা শুরুর আগেই ধান কাটার পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে 117তম বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। কুমিল্লার আরেক বলি রাশেদকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি। এবারের খেলায় 2 রাউন্ডে অংশ নেন শতাধিক বলি, যাদের মধ্যে ছিলেন তরুণ ও বৃদ্ধরা। বৈশাখের খরতাপ তা উপেক্ষা করেই চট্টগ্রামের লালদিঘিতে হয়ে গেল ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এবার প্রতিযোগিতা করেন শতাধিক বলি। শক্তি সামর্থ্যের এই খেলায় বয়সের কোনো বাধা নেই, তাই ঐতিহ্যের এই খেলায় অংশ নিতে ছুটে এসেছেন প্রবীণ বলিরাও। আমি পাকিস্তান আমার 60 বছর হতে খেলতে আছি, এই পর্যন্ত খেলতে আছি। এটা খুব আনন্দ লাগে, খুব খুশি লাগে। আমার বন্ধু আমি দুজন আছি। আমার বয়স 75 বছর, আমার থেকে ভালো লাগে, এই জন্য আসি। পিছিয়ে নেই তরুণরাও। বংশ পরম্পরায় হাজির হয়েছে অনেক তরুণ বলি, যাদের কাছে হার জিত নয়, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাই মুখ্য। আমরা এখন যুবক আছি, তো আমাদের বয়সী যারা আছে যখন খেলতেছে না, এদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের এখানে আসা। আমরা মাদকবিহীন একটা সমাজ গড়ে তোলা, এই মাদকবিহীন সমাজ গড়ে তোলার জন্য আমরা যুব সমাজকে যাতে খেলামুখী করতে পারি, ক্রীড়ামুখী করতে পারি। 2 রাউন্ডের এই খেলায় পেশাদার বলিদের প্রতি নজর সবার। খেলা উপভোগ করতে নানা প্রান্ত থেকে আসেন দর্শকরা। এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য একটা বলি খেলা, সে বিখ্যাত পুরানো, সবাই দেখতে আসে, একটা আলাদা আনন্দ উপভোগ করা যায়, সবাই আসে। আয়োজকরা বলছেন ঐতিহ্যের এই খেলার প্রাণ দর্শক আর বলিরা। জাতীয় আয়োজনে পরিণত হয়েছে এ খেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের তরুণদের উৎসাহিত করতে 1909 সালে এই বলি খেলার আয়োজন করেন জব্বার আলী সওদাগর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে।